চায় না স্বরাজ, চায় শুধু একটু ভাত আর নুন। সারাদিন তার পেটে পড়েনি কিছু, পেটে জলে আগুন। যে ছেলেটি খাওয়ার চায়, যে মানুষটি খাওয়ার চায়, তার কাছে মোটা বই, তার কাছে দেশ, তার কাছে খিদের সময় সবকিছুই অবান্ত। আর সেই প্রক্রিয়াটা যখন রাষ্ট্র সংগঠিত ভাবে করতে চায়, তখন এইরকম আলোচনা সভার প্রয়োজন হয়। পেছনে লিখতে হয় সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। সংবিধান বাঁচাবার কথা বলা হচ্ছে, কারণ সংবিধান না বাঁচলে দেশ বাঁচবে। আমি আপনাদের কাছে বলি মুর্শিদাবাদের ঘটনা। আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম 1টা থেকে রাত্রি 12:30 পর্যন্ত। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, হিন্দুদের যাদের বাড়িতে আক্রান্ত হচ্ছেন তাদের বাড়ি। হিন্দুদের বাড়িগুলো ছেড়ে যখন আমি মুসলমান যে পাড়াগুলো আক্রান্ত হয়েছে তাদের কাছে যখন গেলাম, আমার খুব বিনয়ের সঙ্গে আমি বলছি, হিন্দু বাড়িগুলোতে যখন যাচ্ছিলাম 70 জন, কোন জায়গায় 50 জন ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বন্ধু, পেন ইজ মাইটার দেন সোর্ড। আজকের দিনে বুম এন্ড ক্যামেরা মাইটার দেন সোর্ড, তারা ছিলেন। যখন মুসলমান এরিয়ায় ঢুকলাম, আমি দেখলাম কয়েকটা মোবাইল ছাড়া কোন মেইনস্ট্রিম মিডিয়া সাংবাদিক বন্ধু, তাদের ক্যামেরা, তাদের বুম ছিল না। আমি জিজ্ঞেস করলাম কেন? 1টা থেকে রাত্রি 12:30 পর্যন্ত যারা আক্রান্ত, যারা গুলিবিদ্ধ, যাদের বাড়ির লোকেরা হাসপাতালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, যাদের বাড়ি মারা গিয়েছে শ্রুতিতে, সেই বাড়ি যখন ছাড়ি তখন রাত্রি 12:30 হয়। আমার মনে হয়েছিল সংবিধান কখন বাঁচবে? আমি আপনি কে বাঁচাবে? গণতন্ত্রের 4টে স্তম্ভের মধ্যে কার কাছে গিয়ে মানুষ বিচার ব্যবস্থা যদি সঠিক জায়গায় আপনাকে সঠিক বিচার না দেয়, কোথাও গিয়ে দাঁড়াবার যখন জায়গা থাকে না, তখন আমরা জানতাম, আমি গ্রামে মেদিনীপুরের ছেলে, দেওয়াল পত্রিকায় পাড়ার সমস্যার কথা লেখা হতো। কেন আজকে সেই বলিষ্ঠতা? সব জায়গায় যখন মানুষ ফিরে আসবে, তার কথা বলতে পারবে না, তখন তো এটা আমরা চাইব যে না, পেনটা ঝলসে উঠবে আর ডিজিটাল সিস্টেমে সেই ক্যামেরাগুলো, সেই বুমগুলো গর্জে উঠবে। আর তা যদি না হয়, তখন যতই সেমিনার আমরা করি, কাল সকালবেলা যখন কিংবা সন্ধ্যাবেলা খবরে দেখা যাবে হেডলাইনটা আলাদা হয়ে গিয়েছে। কুচবিহারের দিনহাটার মানুষ, সন্দেশখালীর মানুষ, তারা দেখবেন কলকাতার মৌলালী যুব কেন্দ্রে আপনারা যে সমবেত হয়েছেন, কোথায় কি ঘটলো, কোন ভিড়ে কোনটা হারিয়ে গেল, কেউ কিছু জানতে পারবে না। আমি যে বাড়ির 2 জন মানুষকে মারা হয়েছিল, সেই বাড়িটাই যখন আমি ঢুকছি, আমাকে বললো এই বাড়ির কেউ মরেনি। সঙ্গে এমপি ছিল আমার দলে, কেউ মরেনি, আপনারা এসছেন কেন? আমার সাংবাদিক বন্ধুরা জানেন, পেছনে প্রচুর মানুষ, প্রচুর পুলিশ, তারা বলছেন কেউ মরেনি, যান, চলে যান এখান থেকে। যখন তারা খুব রেগে গিয়েছেন, কোনোভাবে আমাদের দলের লোক কিংবা সাংসদ তাকে ম্যানেজ করতে পারছেন না, বোঝাতে পারছেন না, সেই সময় আমার এক সহকর্মী বললেন, দাদা তুমি কিছু বলো। আমি চুপ করেছিলাম। আমি বললাম, ঠিকই বলেছেন, আমি যদি হতাম এতক্ষণে তো চড় মেরে দিতাম। আপনি আমাদের চড় মারতে পারেন, আপনি আমাদের মারতে পারেন, কোথাও কিছু বিষয় নয়, কিন্তু আমায় বলুন তো আগুনটা জ্বললো কি করে? আগুনটা জ্বালানো কে? আর এই আগুন জ্বালানোর জন্য ম্যাচেসটা কে দিলেন? ভদ্রলোক 47 বছরের বয়স, বাড়ির জামাই,
সামনে দাঁড়িয়ে আছেন, আমাকে বললেন, চুপ করে আছেন। আমি বললাম, আগুনটা জ্বালালো বিজেপি, আর ম্যাচ বক্সটা দিল তৃণমূল। কাঠিটা যখন বার করা হচ্ছিল, প্রশাসন নীরব ছিল, কাঠিটা বন্ধ করতে যায়নি। ভদ্রলোক চুপ করে থাকলেন এবং আমাদের সঙ্গে ভালো করে কথা বললেন। আমি বললাম, বয়স কত? বললো 47 বছর। আমি বললাম, দোকানে চা খান? সব সাংবাদিক বন্ধুদের সামনে, চা খান আপনারা দোকানে? বললো হ্যাঁ। আমি বললাম, এতদিন কোনোদিন মারামারি হয়েছে? হয়নি। আজ হলো কেন? মাত্র 20% হিন্দু, বাকি 80% সেখানে মুসলমান। এই 20%-এর ভোট কারোর দিকে আসুক না আসুক কিছু যায় আসে না, কিন্তু একটা পরীক্ষাগার চাই, একটা ল্যাবরেটরি চাই, যেখান থেকে আপনি সারা জায়গায় এই পরীক্ষার রেজাল্ট ছড়িয়ে দিতে পারেন। আর সেই কাজটি যখন হচ্ছে, এই পর্যন্ত তো হলো, আমাদের ক্যামেরাম্যান এখানে হয়তো উপস্থিত আছে, তুলছিলেন, মুহূর্তের মধ্যে আমাকে বললো সব ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখানো হচ্ছে, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরে ওই ভদ্রলোক নিয়ে গেলেন, বাড়িতে বসালেন, যার মানে স্বামী মারা গেছেন, বাবা মারা গেছেন, তাদের সঙ্গে কথা বলালেন। সেগুলো কিন্তু দেখানো হলো না। যখন রাতের বেলা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে ছাড়া হলো, তখন দেখা গেল কয়েকটি ছোট ছোট মিডিয়া দেখালেন। আমাকে আজ বলুন তো, দেশ বাঁচবে? আগে সাংবাদিকদের স্বাধীনতা ছিল, তারা বলতে পারতেন। ইমার্জেন্সি হয়েছিল, মানুষ সমালোচনা করতেন, ইমার্জেন্সি ভুল হয়েছে কি ঠিক হয়েছে তা নিয়ে অনেক লেখালেখি, কংগ্রেসের অনেক আত্মসমালোচনা হয়েছে। কিন্তু অলিখিত ইমার্জেন্সি কোনটা? পেপারের মালিকের, ইলেকট্রনিক্স মিডিয়ার মালিকের স্বাধীনতা আছে, সাংবাদিক বন্ধুদের কোনো স্বাধীনতা নেই। যেটা পান সেটা গিয়ে লেখার মতো জায়গা থাকে না। আর এই কারণে আপনারা বলুন, এই মোটা বইটা বিদ্যাসাগরের এক একটি অক্ষর, তাকে যুক্ত করুন একটি শব্দ, কতগুলো শব্দ নিয়ে একটি সেন্টেন্স, কতগুলো সেন্টেন্স নিয়ে একটি বইয়ের পাতা, একটা মোটা বই, যে বইটি ভারতবর্ষের মানুষের কাছে দাঁড়িয়ে বলছে, এর এক একটা পাতা যদি কেউ ছিঁড়ে ফেলতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, ধ্বংস করতে পারে, তাহলে আপনার অধিকার থাকবে না। এই হলের ভেতরে দৌড়াতে দৌড়াতে কেউ এলেন যে আপনারা বাঁচান, প্রসেনজিৎ বাবু বাঁচান, ভিক্টর বাঁচাও আমাকে, আপনারা নেতারা বাঁচান। আপনারা বলবেন, ভাই আজকে তো আপনি ইনভাইটেড নন, আপনাকে বাঁচানো যাবে না। দৌড়াতে দৌড়াতে ওই ছেলেটি মন্দিরে গেলেন, মসজিদে গেলেন, গির্জায় গেলেন, গুরুদ্বারায় গেলেন, চার্চে গেলেন, সবাই তাকে ফিরিয়ে দিল, তুমি আমাদের নও, তোমাকে আমরা প্রত্যেকদিন দেখতে পাই না, তোমাকে বাঁচাবার দায়িত্ব আমাদের নয়। ওই লোকটি কি মারা যাবে? ওই লোকটিকে কে বাঁচাবে? ওই লোকটিকে বাঁচাবে এই মোটা বইটা, যেটা বাঁচাবার কথা আমরা বলছি, তার নাম ভারতবর্ষের সংবিধান। আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আমাদের বহু দিনে, বছরের পর বছর, হাজার বছরের আমাদের সমস্ত ধর্মগ্রন্থ আছে, বহু পুরনো, কিন্তু সেগুলো আজও সুরক্ষিত আছে। বেদ, উপনিষদ, গীতা, কোরআন, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে এই মোটা বইটার জন্য, তার নাম ভারতবর্ষের সংবিধান। বাবরি মসজিদ নিয়ে যখন লড়াই হচ্ছে, তখন এই মোটা বইটাকেই তো সম্বল করেছিল যারা আজকে এই সংবিধানকে ধ্বংস করে দিতে চায়। আজকে দলিত আদিবাসী, বি.আর. আম্বেদকর বলেছিলেন এদের উপরের দিকে তুলতে হবে। আগে ছিল 395, আজকে 448 আর্টিকেল, তারই মধ্যে তো সীমাবদ্ধ। যেখান থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি না, আমার ফান্ডামেন্টাল রাইট আছে কথা বলার,
আর্টিকেল 21, আর্টিকেল 19, আমি তো বলতে পারি আর্টিকেল 14 যে আমাকে সমতা এনে দেবে। আপনি নিচে আছেন, উপরে আসার ক্ষমতা আপনার আছে। ওই মোটা বইটার ভেতরে লেখা আছে। আমরা হিউম্যান চার্টারের কথা বলি, কোন কারণে, কিসের জন্য? এটাকে সুকৌশলে এই বইটাকে নষ্ট করে দাও। এই বইটার পাতা তো পুড়িয়ে ফেললেও ধ্বংস করা যাবে না, এই বইটাকে পাতা ছিঁড়ে ফেললেও ধ্বংস করা যাবে না। এর 448টা আর্টিকেলকে রাতারাতি খতম করা যাবে না। অতএব এর যারা তৈরি করেছিলেন তাদের সুনামকে ধ্বংস করো। তাই তো পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শপথ নিচ্ছেন, যে বইটার থেকে শপথ নিচ্ছেন সেই বইটাকে নিয়ে তিনি যখন সেই বইয়ের নেতৃত্ব যিনি দিয়েছেন তার সম্পর্কে আজে বাজে কথা বলছেন। আর আমরা ভারতবাসী যে রাজনৈতিক দল করি না কেন, নিশ্চিতভাবে আমি রাজনীতি করি যে কোনো কারণে হোক, যারা সরকারে, রাজ্য সরকারে আছে, কেন্দ্রীয় সরকারে আছে, তাদের অ্যাক্টিভিটির জন্য। আমাদের বহু নেতা পথ চলার, তাদের জীবনযাপনের জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে আজ ভাবতে হবে যে আমাদেরও কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে রাস্তায় যখন চলি আমাদেরও কোথাও না কোথাও ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। তা না হলে এতগুলো রাজনৈতিক দল আমরা আছি, আরএসএস এর মতো শক্তি যদি বলে কাল পশ্চিমবঙ্গে আমরা স্কুল তৈরি করে, পশ্চিমবঙ্গে আমরা আলাদা অল্টারনেটিভ রাস্তা তৈরি করে পশ্চিমবঙ্গের মতো জায়গাকে আমরা দখল করে নেব, নেতাজি সুভাষচন্দ্র বসুর জায়গা, রামকৃষ্ণের জায়গা, বিবেকানন্দের জায়গা, কি করে সম্ভব? কোথাও না কোথাও আমরা যারা রাজনৈতিক আদর্শ নীতিতে বিশ্বাস করি, আজকে আমার কাছে দেশ বড় না, সংবিধান বড় না, আমার রাজনৈতিক দল বড়, এটাই সব থেকে আজকে আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন হিসেবে দেখা দিয়েছে। আর সেই কারণে আমি মনে করি আজকের এই আলোচনা সভা গুরুত্বপূর্ণ সভা, কিন্তু সেই গুরুত্বপূর্ণ সভার মাঝে দাঁড়িয়ে আজকে বিচার ব্যবস্থার কাছে, আজকে প্রত্যেকটি জায়গায় আমার প্রশ্ন, আমি যখন আনপার্লামেন্টারি কোনো কথা বলি প্রত্যেকটি জায়গায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার নাম দেখা হচ্ছে। আর আমি যখন কোনো কনস্ট্রাকটিভ কথা বলি, স্কুলের মাস্টারমশাই কিংবা বিজ্ঞানী কিংবা আমি ডাক্তার কিংবা আমি একজন পেশায় আইনজীবী, সেটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। কোন সংবিধানে থাকা ব্যক্তি বলছেন আমি মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেব। পশ্চিম বাংলার সাংবিধানিক প্রধান যিনি রাজ্যপাল, তিনি কোনো কর্ণপাত করলেন না, সরকার গিয়ে এফআইআর করলো না। আর কলকাতা মহামান্য আদালতের বিচারক মন্ডলী তারা সুমোটো কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না। পরিণামে কি ঘটলো? পরিণামে এটা ঘটলো যে ভারতবর্ষের হয়ে যে মেয়েরা লড়াই করলেন, তিনি হিন্দু কি মুসলমান বিষয় নয়, বিষয়টা এটা, তাকে নিয়ে কুৎসিত কথা যখন বলা হলো, ক্ষমা চেয়ে সমস্ত কিছু মাপ। কেন 6 মাসের জেল হবে না? কেন হরিয়ানার পার্লামেন্টের মেম্বার বলছেন আমাদের বউরা বিড়ম্বনা নয়, তা নিয়ে কেন সুমোটো কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে আসবে না, কোনো জায়গা থেকে আসবে না? তার কারণ হয়েছে যে আমরা অপোজিশনে যারা আছি, আমরা বিরোধী দলে আছি, তারা কোথাও না কোথাও যখন ভারতবর্ষের সংবিধান ধ্বংস করার কথা হয়, তানাশাহি চলে, আমরা একত্রিত হয়েছিলাম। বিজনেস ম্যানেজমেন্ট যারা পড়েছেন তারা জানেন যে বিজনেস ম্যানেজমেন্টে একটা ভালো ওয়ার্ড আছে, একটা সেন্টেন্স আছে যে হচ্ছে বিজনেস কম্বিনেশন। বড় ব্যবসায়ীদের রোখার জন্য, তাদের অটোক্রেসিকে রোখার জন্য ছোট ব্যবসায়ীরা সমস্ত প্রতিযোগিতা পরিহার করে জোট গঠন করে। একসময় ভারতবর্ষে হয়েছে, জোট গঠন হয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছে, কিন্তু কোথাও না কোথাও অবজেক্ট আর ডেস্টিনেশন, কোথাও না কোথাও তার কমিউনিকেশন গ্যাপ কিংবা তার এক জায়গা থেকে অন্য জায়গার ডিস্টেন্স আমরা সঠিকভাবে মেনটেন করতে পারিনি। যারা সামনে শুনছেন তারা তো প্রশ্ন করবেন এই মঞ্চকে যে আপনারা কেন পারেননি। তার কারণ আমার ছেলে যখন কোনো কিছু খাবে, তাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি কি খাচ্ছ, নিশ্চয়ই রাষ্ট্র প্রশ্ন করতে পারে যে ভাই তুমি খাবে, এটা খাবে, ওটা খাবে, ওটা খাবে। কিন্তু রাষ্ট্র যদি খাবার না দিতে পারে,
আমি আম পাতা খাবো না জাম পাতা খাবো, তোমার কি মরণগিরি করার অধিকার আছে? তুমি কে হে বাবা? তুমি কোন দেশের সরকার? আজকে এই প্রশ্নটা আমরা কিন্তু করতে পারি না। তার কারণ আমাদের কাছে দিনের শেষে মনে হয় যে আমার পেছনে কারা আছে। আমাকে 12টার সময় খিদে পাবে, সেই সময় কে খাবার দেবেন? যিনি খাবার দেবেন তিনি আমার বাবা মা। পরের দিন আবার আমার খিদে পাবে, যে খাবার দেবেন তিনি আমার বাবা মা। অর্থাৎ বিষয়টা এখানে এসে দাঁড়িয়েছে যে আজকের দিনে মানুষ সুরক্ষা চায়, মানুষ হয়তো কোথাও গিয়ে জেল খাটতে চায় না। যেটা আগের দিনে থাকতাম, ঠিক আছে আমি জেলে থাকবো, কিন্তু তারপরেও বহু মানুষ স্বেচ্ছায় তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আর সেই প্রতিবাদ করে বলেই আজও কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারা একটা মঞ্চে এসে আজকে প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে এটা শুধু দেশ রক্ষার লড়াই নয়, এটা শুধু সংবিধান রক্ষার লড়াই নয়। আপনার বাচ্চা ছেলেটাকে আয়নার সামনে দাঁড় করিয়ে আপনি বলবেন, আপনি যেদিন থাকবেন না সেদিন আপনার ভাই যদি আপনার ছেলের থেকে সম্পত্তি নিয়ে নেয়, তখন কিন্তু দেশ বাঁচবে কিনা আমি জানি না। এই সংবিধানটাকে বাঁচিয়ে রাখলে আপনার ছেলেকে অহেতু আপনার ভাই তার কাকা জোর করে তার থেকে সম্পত্তি লিখিয়ে দিতে পারবে না। যেদিন আপনি মৃত্যু চলে গিয়ে আইদার কবরে কিংবা শ্মশানে আপনার দেহ পৌঁছে গেছে, তার আগে আপনার ছেলের থেকে সম্পত্তি লিখিয়ে নিচ্ছে। একমাত্র প্রতিবাদ করার এই মোটা বইটা, তাকেই রক্ষা করুন, দেশ বাঁচবে। জয় হিন্দ, বন্দে মাতরম। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now